দেখছেন অনির্বাণের অগ্নিবাণ। আজকে স্পেশাল এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা, এবং আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, রাজ্য বিজেপির তরফ থেকে নয়া উদ্যোগ। এবার তারা ভোট সন্ত্রাস, অর্থাৎ 21-এর বিধানসভা নির্বাচন বা কলকাতা পুর নির্বাচন, তারপর থেকে যে ভোট সন্ত্রাসের তারা বারবার উল্লেখ করেছেন এবং তারা বারবার তার বিরোধিতা করেছেন, সেই জায়গা থেকে ভোট সন্ত্রাসকে সামনে রেখেই আদালতের দরজায় গিয়ে আইনের সাহায্য নিয়ে তারা লড়াইটা চালিয়ে যেতে চান রাজ্য জুড়ে। এবং সেই জায়গা থেকেই তাদের নয়া উদ্যোগ, যেখানে উত্তর কলকাতার মোট 42টা ওয়ার্ডকে তারা বেছে নিয়েছেন এবং এই 42টা ওয়ার্ডে বিভিন্ন ক্ষেত্রে, এই 42টি ওয়ার্ডের ক্ষেত্রে আইনজীবীদের নিয়োগ করা হচ্ছে, যাদের মূল কাজ হবে সন্ত্রাস দমন, অর্থাৎ ভোট পরবর্তী যে সমস্ত সন্ত্রাস রিপোর্টেড হচ্ছে বিভিন্ন সময় বা হতে পারে আগামী দিনে, সেগুলোকে সামনে রেখেই তাদের এই উদ্যোগ। রাজ্য বিজেপির তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা নিয়ে এই মুহূর্তে রাজ্য বিজেপির যারা নেতৃত্বে রয়েছেন তারা যথেষ্ট আশাবাদী, কিন্তু তাদের এই উদ্যোগ নিয়েই কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। 2021 বিধানসভা নির্বাচনের পর থেকেই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব বিজেপি। সেই ভোট পরবর্তী সন্ত্রাস ইস্যুকে জিয়ে রাখতেই এবার আদালতের লড়াইয়েই ভরসা রাখতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। দলের নেতা কর্মীদের বিরুদ্ধে ভুয়ো মামলায় অভিযোগে এবার কলকাতার সব ওয়ার্ডের জন্যই আইনজীবী নিয়োগ করতে চলেছে গেরুয়া শিবির। মূলত দলীয় কর্মীদের বিরুদ্ধে যে ভুয়ো মামলা দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধেই প্রাথমিকভাবে আদালতে লড়বেন বিজেপির আইনজীবীরা। আপাতত উত্তর কলকাতার সাংগঠনিক জেলার 42টি ওয়ার্ড দিয়ে শুরু করা হলেও আগামী দিনে কলকাতার 60টি ওয়ার্ডেই আইনজীবী নিয়োগ করা হবে বলে রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে। যদিও বিজেপির আইনজীবী নিয়োগকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। বিজেপির অদূরদর্শী, অপরিণামদর্শী, অকল্যাণকর সিদ্ধান্ত হচ্ছে এই ধরনের হাস্যকর পদক্ষেপ, অর্থাৎ এইভাবে ওয়ার্ডে ওয়ার্ডে আইনজীবী নিয়োগ। বিজেপির অনভিজ্ঞ তৎকাল নেতারা জানেন না যে শাখা সংগঠন বা গণসংগঠন সব দলেরই আইনজীবী সেল বা আইনজীবী শাখা থাকেন। বিষয়টিকে হাস্যকর বলে কটাক্ষ করেছেন সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এটা অবাস্তব চিন্তাভাবনা, এবং এটা করলে বিজেপিও তো বিপদে পড়বেন। কিন্তু এই কার্যক্রমের দিক থেকে, ভাবনার দিক থেকে বিজেপি তৃণমূলের তো কোনো পার্থক্য নেই। তো ভালো কথা, 42 জন আইনজীবী তৈরি করেন, আমি তো একজন আইনজীবী হিসেবে খুশি হব। আইনজীবী তৈরি হওয়া মানে তারা মানুষের অধিকারের জন্য লড়াই করবেন, এটা ধরে নেওয়া যেতে পারে। স্বামীজির জন্ম জয়ন্তীতে রেড ভলেন্টিয়ার্সদের আদলে বিবেক বাহিনী গঠন করেছে পদ্ম শিবির। এবার বিবেক বাহিনী করোনা আবহে মানুষের পাশে দাঁড়াবে। বিবেক বাহিনীর পরই প্রতি ওয়ার্ডে আইনজীবী নিয়োগ করে আসলে বিজেপির শিরোনামে থাকারই কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল। বিধানসভা ভোটের পর থেকে সব নির্বাচনেই ভরাডুবি হয়েছে রাজ্য বিজেপির। বিজেপির কোনো ইস্যুই ভোট বাক্সে প্রভাব ফেলতে পারেনি। তারপরও রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। ভোট পরবর্তী হিংসার তত্ত্ব জিয়ে রাখতে আইনজীবী নিয়োগ দলীয় কর্মীদের হয়তো চাঙ্গা করবে, কিন্তু আম জনতার সমর্থন কি মিলবে তাতে? রিপাবলিক বাংলা। 2021-এর বিধানসভা নির্বাচনের সময় থেকে বা তারপর থেকেই যেভাবে একের পর এক ভোট সন্ত্রাসের খবর উঠে এসেছে, এরপরে এই ভোট সন্ত্রাসকেই বারবার ইস্যু তৈরি করা হয়েছে বিজেপির তরফ থেকে। তার বিরোধিতা করেই তারা বিভিন্ন এজেন্ডা, তা ভবানীপুর উপনির্বাচন হোক বা কলকাতার পুর নির্বাচন হোক, সব ক্ষেত্রেই আমরা দেখেছি এই এজেন্ডাগুলোই কিন্তু ঘুরপাক খেয়েছে। আর সেই বিষয়টাকে সামনে রেখে যখন আমরা আলোচনা করছি, তখন আজকের অগ্নিবাণ কি দেখব। আমাদের প্রথম অগ্নিবাণ, হিংসা ইস্যুকে জিয়ে রাখতেই কৌশল। দ্বিতীয় অগ্নিবাণ, দলীয় কর্মসূচির সঙ্গে মিশে যাচ্ছে আইনি কর্মসূচি। তৃতীয় অগ্নিবাণ, কর্মীদের পাশে পেলেও মানুষের আস্থা মিলবে। আমরা এই নিয়ে যে বিষয়গুলো ইতিমধ্যেই তুললাম, যে প্রশ্নগুলো উঠে আসবে আমাদের আলোচনায়, সেই প্রশ্নগুলো নিয়ে তো থাকবোই। আজকে আমাদের সঙ্গে অনেকেই রয়েছেন আমাদের আলোচনায়, তবে এই মুহূর্তে আমরা যাদেরকে পেয়ে গিয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিও থেকে রয়েছেন শতরূপ ঘোষ, সিপিআইএম নেতা, এবং রয়েছেন তৃণমূল মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। এরপরে যারা প্যানেলিস্টরা আসবেন অবশ্যই একে একে তাদেরকে স্বাগত জানাবো, এবং প্রথমেই আসবো শতরূপের কাছে। শতরূপ, ইতিমধ্যেই আমরা আমাদের যে প্রতিবেদন দেখলাম,
বিজেপি, রাজ্য বিজেপির তরফ থেকে যে 42টা ওয়ার্ডে যে আইনজীবী নিয়োগের বিষয়টি তুলে ধরা হয়েছে তাকে রীতিমতো কটাক্ষ করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাদের তরফ থেকে বলা হয়েছে এটা হাস্যকর। কেন? যদি কোনো ক্ষেত্রে একটা নতুন একটা উদ্যোগ নেওয়া হয় তাহলে তাকে হাস্যকর বলার কারণ কি? না, আপনার বক্তব্যের সাথে আমি অনেকটাই একমত। এটা ঘটনা যে দেখুন আমাদের রাজ্যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, এটাও ঘটনা, আমার এটা বলতে কোনো দ্বিধা নেই যে এবার যেহেতু আমরা বামপন্থীরা কোনো আসন জিতেনি বিধানসভায় বা কংগ্রেস কোনো আসন জিতেনি এবং বিজেপি বেশ অনেকগুলো আসন জিতেছে এবং তারা বিধানসভা ভোটার নিরিখে সেকেন্ড লার্জেস্ট দল হয়েছে পশ্চিমবাংলায়। তাই অতীতে যেরকম পোস্টপোল ভায়োলেন্সের এখানে ভিকটিম মূলত আমরাই হতাম ভোটের পরে, এবার আমরা হয়েছি, এটা ঠিক আছে, কিন্তু বিজেপি একটা বড় আকারে এখানে পোস্টপোল ভায়োলেন্সের ভিকটিম হয়েছে, বিজেপি সাধারণ কর্মী সমর্থকরা। আমি কিন্তু এটা সত্যি, আমি কখনো পারতপক্ষে মিথ্যে কথা বলিনি এরমভাবে মিডিয়ার সামনে, এবং আমি আজকেও বলছি না, আমি এটা অনেস্টলি বলছি। এটা হাস্যকর লাগার কারণে দেখুন একটা কথা বলি, প্রথম কথা এটার মধ্যে একটা গিমিক আছে, মানে কোনো ওয়ার্ডের মামলা লড়ার জন্য আলাদা করে সেই ওয়ার্ডের আইনজীবী লাগে না। আইনজীবী হচ্ছে একটা শব্দ যারা কিনা বারে রেজিস্টার্ড থাকেন এবং তারা ভারতের যে কোনো আদালতে গিয়ে তারপর তারা মামলা লড়তে পারেন অ্যাজ পার দ্য বার দ্যাট দ্যাট রেজিস্টার্ড আন্ডার। এবার কথা এটার মধ্যে একটা গিমিক আছে যে 42টা ওয়ার্ডে 42 জন আইনজীবী, এইটার মধ্যে একটা গিমিক আছে, এর ফলে একটা মিডিয়ায় খবর টবর করা যায়, একটা ইয়ে হয়। যাই হোক, সেটাও কোনো অপরাধ নয়, এর মধ্যে চটকদারিতে থাকলেও তার মধ্যে কোনো অপরাধ নেই, এটা বিজেপি করতে পারে। আমাদের হাস্যকর লাগার কারণ হচ্ছে এইটাই যে দেখুন, শরীরের ভেতরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা না থাকলে মুখে মেকআপ দিয়ে আপনি কদিন রোগ ঢাকবেন বলুন? আমাদের হাসির কারণটা হচ্ছে এইটা। একদিকে এটা যেমন সত্যি যে পশ্চিমবাংলায় বিধানসভা ভোটের পরে বিজেপির কর্মীরা সমর্থকরা মার খাচ্ছিলেন, কলকাতাতে এরকম ঘটনা আমরা দেখেছি যে ফেসবুক লাইভ করে একজন বিজেপি সমর্থক বলছেন যে আমার বাড়িতে ওরা আমাকে খুন করতে আসছে, এবং তারপরে সত্যি তিনি মারা যানও, তিনি খুন হনও। এরকম ঘটনা যখন ঘটছে সেই সময় বিজেপি এই কর্মীদের লাশের ওপর দাঁড়িয়ে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে বাই ইলেকশন উপহার দিয়ে দিলেন। এখানে কিন্তু বিজেপি লড়াই করে রাজ্যের একজন সিটিং চিফ মিনিস্টারকে বিধানসভায় হারালো, তার বিধানসভা কনস্টিটিউয়েন্সিতে, চারটিখানি কথা নয়। বিজেপি সাধারণ কর্মী সমর্থকদের এই যে পরিশ্রম এবং পরিশ্রমের যে সাফল্য, সেই সাফল্য এক বালতি সাফল্যে এক ফোঁটা চোনা ফেলে দিলেন নরেন্দ্র মোদী। এখানে তোমরা মরছো, মার খাচ্ছ, আমি আমার ছোটো বোনকে মুখ্যমন্ত্রী করার জন্য বিধানসভার বাই ইলেকশনটা উপহার দিয়ে দিই। সুতরাং মাথার ওপর যদি মোদীর মতো নেতা থাকে, অমিত শাহের মতো সেরিংবাজ নেতা থাকে, আপনি এখানে আইনজীবী নিয়োগ করে কি করবেন? আমরা কথা বলবো বৈশানার বাবুর সঙ্গে। বৈশানার বাবু, আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? কিভাবে দেখবো? বিজেপি কি করবে সেটা বিজেপির দলের ব্যাপার। এইটুকু বলতে পারি যে আমি আইনজীবীদের এই পশ্চিমবাংলার যেটা সর্বোচ্চ কমিটি, নির্বাচিত কমিটি আছে, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, আমি তার নির্বাচিত সদস্য, 25 জনের মধ্যে আমি একজন। তো আমি এইটুকু বুঝি যে বিজেপি যে অভিযোগগুলো করছে সেটা পুরোটাই মিথ্যা, এবং সেটা বিভিন্ন মামলাতে প্রমাণ হচ্ছে। যেহেতু আমি রোজ ওকালতির প্রফেশনের সাথে জড়িত, আদালতে গিয়ে আমার আইনজীবী হিসাবে। বৈশানার বাবু, একদিকে ভোট সন্ত্রাসের বিষয়ে অভিযোগ এবং সেই সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে ভুয়ো মামলা দিয়ে গ্রেফতারি, এই দুটো বিষয়কে সামনে রেখেই এই উদ্যোগ রাজ্য বিজেপির। এই দুটো পয়েন্টকে কি আলাদা আলাদা ভাবে দেখলে কোনোটাকে বাদ দেওয়া যায়? পুরোটাই বাদ দেওয়া যায়। কোনোটাই কেন, পুরোটাই বাদ দেওয়া যায়, এবং বাদ দেওয়া যায় বলেই বিধানসভাতে তারপরে ওদের দলের একটার পর একটা মানুষ ছেড়ে চলে গেছে, বিধায়করা। বাদ দেওয়া যায় বলে কি, বাদ দেওয়া যায় বলেই কি আদালতের তরফ থেকে সিবিআই এর আদেশ দেওয়া হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল? সিবিআই তদন্ত তো এখনো চলছে পোস্টপোল ভায়োলেন্স নিয়ে। তদন্ত চলছে, তদন্তের কি সারবত্তা বেরিয়েছে সেটা আপনারা বিচার করে দেখবেন। উনি একটা তদন্তর আদেশ দেওয়া মানে তদন্তে তো কিছু, তারপরে তদন্তর পরে কি হলো, তদন্তে কিছু বেরোলো, আদৌ কি সিবিআই তদন্তে কিছু বেরিয়েছে? এই যে মিথ্যা অভিযোগ, সিবিআই নিজেই তার রিপোর্টে জানিয়েছে, বিভিন্ন সংবাদপত্রে সেটা বলেছে, যেটা প্রাইমা ফেসি নেই, যেটা ওরা অভিযোগ করেছে সিবিআই তদন্ত করার পর এরকমও কিছু এসছে যে যে ঘটনার অভিযোগ বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য থেকে করেছে, তার প্রাথমিকভাবেই তার অভিযোগটার সারবত্তা নেই। আপনার কাছে আসবো শতরূপ, আমরা যখন আলোচনা শুরু করেছিলাম তখন আপনি প্রথমেই বলেছিলেন যে শুধুমাত্র তো বিজেপি পোস্টপোল ভায়োলেন্সের শিকার হয়েছে এমনটা নয়, আপনাদের তরফ থেকে অনেকে হয়েছেন, অনেকে কংগ্রেসের তরফ থেকে এই পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ তুলেছেন। তো সেক্ষেত্রে গোটাটাই কি মিথ্যে? না, গোটাটা মিথ্যে নয়। বৈশানদা যারা বলছেন সেটা উনি ওনার রাজনৈতিক অবস্থান থেকে বলছেন। উনি আমার তাতে
সেই নিয়েও কোনো বক্তব্য নেই। আমি তো আশা করি না কোনো তৃণমূল নেতা এখানে চ্যানেলে এসে বলবেন যে হ্যাঁ আমরা কিছু লোককে মেরেছিলাম, সুতরাং আর এবং প্রাইমা ফেসি কোনো এভিডেন্স ছিল না, তাও নয়, প্রাইমা ফেসি এভিডেন্স না থাকলে আদালত এই মানে সিবিআইয়ের হাতে কেসটাকে হ্যান্ড ওভার করে দিত না। বরং আমি একটা কথা আপনাকে বলি, আমাদের এটা মনে করার যথেষ্ট কারণ আছে। একটা সময় আমরা বামপন্থীরাও অনেক বিষয় এখানে সিবিআই তদন্ত চেয়েছিলাম, সারদা থেকে শুরু করে নারদা থেকে শুরু করে অনেক বিষয়, কিন্তু গত 7-8 বছরে সিবিআই তদন্তেরও আমরা যা চেহারা দেখেছি, সিবিআই একবার করে এদের এখানে চিঠি পাঠায় আর একবার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা অন্যান্য রাজ্যে গিয়ে বিজেপি বিরোধীদেরকে ভাঙাতে চলে যান। হ্যাঁ, কয়লা চুরি করে বাইরে ঘুরে বেড়াচ্ছে, নেতাগিরি করে বেড়াচ্ছে, লালবাতি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে, ওই যে সিবিআই তদন্তের মতো 10 বছর ধরে চলছে। নারদার অ্যাকিউজ ছিলেন একজন প্রাক্তন এমপি, মানে সেই সময় এমপি ছিলেন, তার মৃত্যু হয়ে গেছে। নারদার আর একজন অ্যাকিউজ ছিলেন প্রাক্তন মন্ত্রী, তাকেও আমরা কদিন আগে হারালাম, তার মৃত্যু হয়ে গেল, তবু সে মামলা এগোলো না। এই জিনিস আমরা দেখেছি। তাই সিবিআইয়ের প্রতি আমাদের যে বিরাট আস্থা আর আছে তা নয়, কিন্তু এটা ঘটনা যে প্রাইমা ফেসি কিছু এভিডেন্স পাওয়া গেছিল বলেই আদালত সিবিআইয়ের হাতে তদন্তটা হ্যান্ড ওভার করেছিল। বরং আমি বলতে পারি একটা কথা, আমি জাস্ট একটা কথা যদি বলতে পারি, জাস্ট সেটা হচ্ছে যে বরং ভালো হতো, আমাদেরও ভালো লাগতো যদি রাজ্যের সরকারই জেতার পরে এমন একটা সদর্থক ভূমিকা নিতেন পোস্টপোল ভায়োলেন্সকে থামানোর জন্য যে সিবিআই তদন্তের দরকার পড়তো না, কিন্তু আমাদের রাজ্যের সরকার সেই ভূমিকা নেননি বলেই সিবিআইয়ের কাছে কেসটা গেছিল। আমরা এই প্রসঙ্গেও আসবো, কিন্তু তার আগে লোকনাথ চট্টোপাধ্যায় তিনি আমাদের সঙ্গে জয়েন করেছেন এই মুহূর্তে, আইনজীবী। লোকনাথ বাবু, বিজেপির তরফ থেকে 42টা ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে আইনজীবী নিয়োগ করা হলো, উদ্দেশ্য কি? বিষয় আমাদের দেখতে হবে। আজকে 19শে অগস্ট 2021-এ হাইকোর্টের ইউনানিমাস 5 জাজ বেঞ্চের একটি জাজমেন্ট আসলো, যেখানে বলল খুন, ধর্ষণ এবং ধর্ষণের চেষ্টার ঘটনাগুলিকে তদন্ত করবেন সিবিআই, আর বাদবাকিগুলো তদন্ত করবে এসআইটি। এসআইটিতে 3 জন আইপিএস অফিসারের নাম করে দেওয়া হয়েছিল এবং তার উপরে দেওয়া হয়েছিল অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের জাস্টিস মঞ্জুলা চেল্লুর। আজকে তারপরে 19শে অগস্টের পরেও পশ্চিমবঙ্গের উপর বেশ কয়েকটি আবার খুনের ঘটনা আমাদের সামনে চলে আসে। যেরকম আপনি দেখবেন উত্তর দিনাজপুরে একটি খুন হয়, তারপরে গত কয়েকদিন আগে আলিপুরদুয়ারে হয়, তারপরে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি খুন হয়। এরকম রাজনৈতিক হিংসা পশ্চিমবঙ্গে এটা কিন্তু অব্যাহত। এই জন্য দেখবেন হাইকোর্টের জাজমেন্টে, হাইকোর্টের 5 জাজ বেঞ্চের রায়, ইউনানিমাস রায়তে তারা কিন্তু একেবারে স্পষ্টভাবে বলেন যে আমরা কোনো সময়সীমা বেঁধে দিতে চাইছি না পোস্টপোল ভায়োলেন্সের ক্ষেত্রে, কারণ নির্বাচনের জন্য এবং নির্বাচনের কাজেই যদি কাউকে এই কারণে তাকে মৃত্যুবরণ করতে হয়, কাউকে হত্যা করে দেওয়া হয় বা কারোর বাড়ি ঘরদোর ভেঙে দেওয়া হয়, লুটপাট চালানো হয়, সেগুলো সত্যিকারের বেশ দুঃখজনক। আর আজকেও এটা করা যে এই যে 42টা ওয়ার্ড বা 60 জন যে কটা আইনজীবীর কথা বলছেন, এখনো সেই ধারা অব্যাহত। এখনো মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছেন, এখনো ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এখনো মানুষকে ভয় দেখানো হচ্ছে। এই যে পরিবেশ, এটি একটি অগণতান্ত্রিক পরিবেশ। আজকে আমরা নয় টিভি স্টুডিওতে কথা বলছি, পশ্চিমবঙ্গের মাঠে ময়দানে ভয়াবহ পরিস্থিতি। আমরা দেখলাম মানুষকে কিভাবে বাড়ি ঢোকাতে হলো, ঢুকিয়েছিল তারা, মাথা মুড়িয়ে যেন সে বাড়ির লোক কেউ মারা গেছে। লোকনাথ বাবু, আপনি বলছেন 2021 বিধানসভা নির্বাচনের ফল পরবর্তী যে সময়টা, সেই সময়টার কথা বলছেন। আমরা সেই আমরা কিন্তু তারপরেও দেখেছি কলকাতা পুরো ভোটেও, সেখানেও বিক্ষিপ্ত সংঘর্ষ, সেখানেও বেশ কিছু ভোট সংক্রান্ত বেশ কিছু অভিযোগ উঠে এসেছে। আমরা সেটা দেখেছি। এবং আরেকটা বিষয় ভুললে চলবে না লোকনাথ বাবু, এবং আপনাদের প্রত্যেককেই, আমাদের প্রত্যেক প্যানেলিস্টকেই বলছি, সামনে নির্বাচন রয়েছে 4 পুর নিগমের। 12ই ফেব্রুয়ারি যে ভোট হতে চলেছে, সেখানে কিন্তু সল্টলেকের ভোটও রয়েছে। যে সল্টলেকের ভোট, এর আগে আমাদের এখনো পর্যন্ত সেই স্মৃতি দগদগে, যেখানে যে সন্ত্রাসের পরিমাণটা এসেছিল সামনে, সেটা আবার আসবে না। তো এই জায়গা থেকেই কি এই নতুন উদ্যোগ বিজেপির? আমি আরেকবার আসবো লোকনাথ বাবুর কাছে। লোকনাথ বাবু, আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি। সন্ত্রাসের একটা পরিবেশ রয়েছে, একটা বাতাবরণ রয়েছে। এটা যেটা হয়েছে, এটা উত্তর কলকাতা কেন্দ্রিক। তো উত্তর কলকাতায় কাজেই পুরভোট হয়ে গেছে। তো এই পুরভোটের পরে যে সন্ত্রাস এখনো চলছে, সন্ত্রাসের ধারা কিন্তু একেবারে সারাক্ষণ চলে যাচ্ছে এবং যারা বাড়ি থেকে বেরোচ্ছেন তাদেরকে শাসানো হচ্ছে। বাড়ি ঘরদোর, আমরা ক্যানিং মডেল পর্যন্ত শুনেছিলাম, বুলডোজার দিয়ে মানুষের বাড়ি ভাঙা হয়েছে। এখন আজকেও আমাদের কাছে ঘটনা আসছে, মানুষের জমি দখল করে সেগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায়। তো এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে আইনি সহায়তা ছাড়া আর কিছু, মানে গণতন্ত্রের তৃতীয় স্তম্ভই মানুষের কাছে একেবারে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ ছাড়া কিন্তু আর কিছু মানুষের কাছে নেই। এই জন্য মানুষ বারবার আদালতে আসতে দ্বারস্থ হতে, একজন ক্যান্ডিডেট মানস সাহা, তিনি একজন প্রার্থী ছিলেন, সে প্রার্থীকে পর্যন্ত খুন করে দেওয়া হলো। আজকে আমরা দেখলাম যে রাজস্বী লাহিড়ী, যিনি 86 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট ছিলেন, তাকে কিভাবে মেঝেতে ফেলে মারা হলো। আমরা প্রত্যেকেই দেখলাম মীনা দেবী পুরোহিতের ব্লাউজ টেনে ধরা হলো, তাকে ধরে আটকানো হলো। এরকম বিস্তীর্ণ বহু জায়গায়, বহু এলাকায়
কিরকম ভাবে একটি সন্ত্রাসের পরিবেশ। তো একটা তো নির্বাচনের আমরা সন্ত্রাসের আমরা পরিবেশ আসবো রয়েছে। বৈশ্বনাথ বাবুর কাছে। আপনার সময় শেষ হয়ে গিয়েছে। বৈশ্বনাথ বাবু, আদালত ছাড়া, আইন ছাড়া এই মুহূর্তে বিজেপির কাছে আর কোনো পথ নেই, সেই জন্যই আইনজীবী নিয়োগ। আপনার কি মত? 1 মিনিট সময় দিচ্ছি আপনাকেও। আসলে বিজেপি না ওই গোবেলসের থিওরি নিয়েছে যে খালি মিথ্যা মিথ্যা মিথ্যা, 100 বার মিথ্যাটাকে ভাবছে সত্যিতে পরিণত করবে। এত মানে মিথ্যা কথা বলছে। নির্বাচনে যখন 8 দফায় নির্বাচন হলো, যখন নরেন্দ্র মোদী ডেলি প্যাসেঞ্জ জারি করলো, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীরা এলো, বিভিন্ন রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রীরা এলো, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন নরেন্দ্র মোদী হেরে গেল, তারপরেও ওরা সেই ভোট সন্ত্রাসের কথা বলেছিল, ভোট পরবর্তী সন্ত্রাস। এবার পৌরসভা নির্বাচনে ওরা প্রার্থী দিল, সেখানে দেখা গেল যে ওদের পার্সেন্টেজ অফ ভোট লেফট ইরোশন করে গেছে, তার থেকেও ওরা কমে গেছে। এখন পরাজিত হয়ে যাওয়ার পরে তো একটা কিছু ডিফেন্স সাজাতে হবে, একটা তো কিছু বলতে হবে যে কেন মানুষ ওদের রিজেক্ট করছে, কেন ওদের দল থেকে একটার পর একটা এমএলএ চলে যাচ্ছে, একটার পর একটা নেতা চলে যাচ্ছে, ওদের দল ফাঁকা হয়ে যাচ্ছে। ওদের কামিনী কাঞ্চনের কথা তো তথাগত রায় বলছেন। ওদের দলে বিজেপিতে টাকা দিলে আর নারী দিয়ে ক্ষমতা পাওয়া যায়, এটা তো তথাগত রায় বলেছেন। রূপা গাঙ্গুলি যে 86 নম্বর ওয়ার্ড উনি বললেন যে লাইড়ি, তার কথা ও নিজের দলের লোকেরা বলছে মিথ্যা অভিযোগ। এখন যেটা তৃণমূলের তরফ থেকে, রাজ্য শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে প্রাসঙ্গিকতা নেই রাজ্য বিজেপির এই মুহূর্তে রাজ্যের রাজনীতি রাঙিনায়, সেই জায়গা থেকে নতুন কিছু করতেই হতো, সেই জন্যই এই 42টি ওয়ার্ডে 42 জন আইনজীবী নিয়োগের চমক। কি বলবেন? আপনাকে একটা কথা বলি, আমি আমরা দলে বিলং করি, আমাদের দলে আপনি বাকি পোস্টপোল ট্রিপল ছেড়ে দিন, খালি 2006 থেকে 9 এই 3 বছরের মধ্যে পশ্চিমবাংলার খালি 3টে জেলায় আমরা 450-এর উপর আমাদের সহকর্মীকে খুন হতে দেখেছি তৃণমূলের ভাড়াটে বাহিনী মাওবাদীদের হাতে। এবং তাদের নেতা যে ছত্রধর মাহাতো যে বুদ্ধদেব ভট্টাচার্যকে খুন করতে গেছিলেন, এখন বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ হলে মমতা ব্যানার্জি হাসপাতালে দেখতে যান, এই বুদ্ধদেব ভট্টাচার্যকে ল্যান্ডমাইন উড়িয়ে খুন করতে গেছিলেন যে ছত্রধর মাহাতো, তাকে মমতা ব্যানার্জি দলের রাজ্যের নেতা বানিয়েছেন। তাই তৃণমূলের সন্ত্রাসের প্রতি আমার কোনো নরম মনোভাব নেওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু আমি এখানে একটা কথা বলছি, আপনি যে সল্টলেক পুরসভার ভোট মেনশন করলেন, এবং একটা ঘটনা, রাজনৈতিক দলের কর্মীরা তো ভোটের দিন মার খায়, একটা পুরসভা ভোটে 23 জন সাংবাদিক রক্তাক্ত হলো 10 ঘন্টার মধ্যে, আমরা দেখেছিলাম। আপনি এবার বলছেন যে বিজেপি আইনজ্ঞ বা উকিল নিয়োগ করে তার বিরুদ্ধে লড়াই করবে। পুরসভা ভোটে এই সন্ত্রাসটা চালিয়েছিল যে ব্যক্তিটি, সব্যসাচী দত্ত, তাকে বিজেপি ঢাকঢোল কাঁসর ঘণ্টা বাজিয়ে চার্টার্ড ফ্লাইটে উড়িয়ে নিয়ে গিয়ে নিজের দলের নেতা বানিয়েছিলেন, তাকে বিধানসভায় প্রার্থী করেছিলেন। তিনি হেরে যাওয়ার পরে বিজেপির ছেঁড়া পতাকা ডাস্টবিনে ফেলে দিয়ে তিনি আবার তৃণমূলে ফিরে গেছেন। সল্টলেকে সন্ত্রাসের সবচেয়ে বড় নায়ককে দলের নেতা বানিয়েছিলেন। মনিরুলের মতো একটা লোক যে বলেছিল বিরোধীদেরকে আমি পায়ের নিচে খুন করব, সেই মনিরুলকে বিজেপি নিজের দলের নেতা বানিয়েছিল। সবকটা সন্ত্রাসীকে দলের নেতা বানিয়ে ওরা এখন উকিল নিয়োগ করে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করবে। আমরা লোকনাথ বাবুর কাছে আসবো। লোকনাথ বাবু, একদিকে শতরূপের প্রশ্ন, হ্যাঁ বলুন, আপনারও সময় শুরু হচ্ছে। আমরা বিষয় দাঁড়াচ্ছে আজকে বৈশ্বনাথ বাবু যেটা বললেন, এটা প্রধানত একটি রাজনৈতিক বিষয়। আপনার ধরুন আজকে একটা রাজনীতির একটা বিষয়, মানুষের প্রাণ, মানুষের অধিকার, মানুষের মৌলিক অধিকার একটি বিষয়, মানুষের জীবনযাত্রা একটি বিষয়। আজকে রাজনৈতিক কারণে আপনার মানে অনেকখানি কারণ থাকতে পারে, অনেক কোটি বিষয় থাকতে পারে, তা বলে কি মানুষের প্রাণ যাবে? তা বলে কি সেই রাজস্বী লাহিড়ীকে মেঝেতে ফেলিয়ে পেটানো হবে? তাহলে কি মীনা দেবী পুরোহিতের ব্লাউজ ধরে টেনে ছেঁড়া হবে? তাহলে কি আরেকজন মানস সাহাকে ধরে খুন করা হবে? আজকে রাজনৈতিক বিশ্লেষণ অনেক কিছু করতে পারি, কিন্তু গণতন্ত্র কি মানুষের উপর? গণতন্ত্র কি মানুষের মৌলিক অধিকারের উপর? গণতন্ত্র কি আমাদের এই যে নির্বাচন, এই যে ভোট, এইগুলো কি সত্যিকারে মানুষের সংবিধানের ওপর? আজকে মানুষের যদি প্রাণই না বাঁচে, তাহলে এই সংবিধান, এই ভোট, এই রাজনীতির মানে কি দাঁড়ায়? আজকে সেই জন্য আপনার সময় এখনো শেষ হয়নি, আমি তার মধ্যে একটু ইন্টারভিউ করছি। আমি বলছি, আমি একটা বিষয় আপনার কাছেই আবার আসি, আপনার কাছেই এই প্রশ্নটা রাখছি যে আপনি বলছেন গণতন্ত্র বিপর্যস্ত হবে কেন? কেন বারবার আপনাদের দলের প্রার্থীরা তারা ক্ষতিগ্রস্ত হবেন বা তারা আক্রান্ত হবেন, এই প্রশ্নটা তুলছেন। তাহলে যখন সবথেকে বেশি করে এই অভিযোগগুলো এসেছিল 2021 বিধানসভা ইলেকশনের পরে, তখন কেন আপনারা এই ব্যবস্থাটা নিলেন না বা এই উদ্যোগ নিলেন না? এখন এতদিন বাদে যখন রাজ্য বিজেপির সংগঠনের দিক থেকে তারা অনেকটাই দুর্বল বলে বাকিরা বলছেন, বিরোধীরা বলছেন, সেই জায়গা থেকে কি সত্যি তাদের যে মত যে কোথাও গিয়ে প্রাসঙ্গিকতা ফিরে পেতে আপনাদের এই উদ্যোগ? বলছি, এবার ধরুন শতরূপবাবুর বিষয়টিকে যেটা তুলেছেন একটু করে ধরে দিই।
একটা পার্টির গঠনতন্ত্রের কয়েকটি বিষয় রয়েছে। আজকে যে ব্যক্তি হয়তো তৃণমূল কংগ্রেসে গিয়ে যেরকম সন্ত্রাস চালাবেন, সেই ব্যক্তি আর বিজেপিতে এসে তিনি একটা ভীত পরিবেশের মধ্যে ছিলেন, তারা সন্ত্রাসের তানাকে সম্মুখীন হতে হয়েছিল। তো পার্টির গঠনতন্ত্র যদি আপনার সন্ত্রাসকে সমর্থন করে, তাহলে সেই পার্টিতে যেই যাবে সেই সন্ত্রাসের মধ্যে সামিল হয়ে যাবে। তো ভারতীয় জনতা পার্টির গঠনতন্ত্রের মধ্যে সেই সন্ত্রাসটা নেই। আজকে আমরা চারিপাশে দেখলাম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নির্বাচন হচ্ছে, বিহারে পর্যন্ত নির্বাচন হয়েছে, একটা লোকেরও প্রাণ যায়নি। আজকে আপনার যে প্রশ্নের উত্তর, সেখানে দেখবেন যে নির্বাচনোত্তর হিংসার যে পোস্টপোল ভায়োলেন্সের মামলা, সেখানে 44 জন আইনজীবী ছিলেন। সেই 44 জন আইনজীবী কারা? তারা নিশ্চয়ই সংগঠনের তরফ থেকে তাদেরকে সমর্থিত করে তাদেরকে বলা হলো। এই যে আজকে নির্বাচনের পরে আইনজীবীরা বিভিন্ন জেলায় জেলায় মানবাধিকার কমিশনের কাছে এত কমপ্লেন হলো, সিবিআই এর কাছে এত কমপ্লেন্ট হলো, নিশ্চয়ই সেগুলো আইনজীবীদের সাহায্য নিয়ে, আইনজীবীদের পরামর্শ নিয়ে করা হয়েছে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায়। এটাকে আজকে আপনারা সোশ্যাল মিডিয়ায় জানতে পারলেন বলে এটা মনে হচ্ছে, কিন্তু পার্টির কাছে আর কোনো উপায় না থাকা আইনজীবীদেরকে পাশে দাঁড়াতে হয়েছে মানুষের শতরূপের পাশে। কাছে আসবো। আমি একটা কথা বলছি, লোকনাথবাবু যে কথাটা বললেন, যে ব্যাখ্যাটা দিলেন, আমি জানি না উনি একটা দলকে রিপ্রেজেন্ট করছেন, ওনাকে এরকম কথা বলতে হবে। কিন্তু কেউ যদি কোনো দলে থেকে সন্ত্রাস করে থাকে, তাহলে তার শাস্তি কি হওয়া উচিত? তার শাস্তি যে বিচার হবে, জেল হবে, নাকি সে অন্য দলে আশ্রয় পাবে? এখন এটা যদি যুক্তি হয়, এর আগে যে সংগঠনে ছিল সেই সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সন্ত্রাস করেছে, তাহলে এই যুক্তিতে তো এরপর কোনদিন বিজেপি লস্করে তো এবার জঙ্গিদেরকে দলে নিয়ে বলবে যে না, এর আগে লস্করে ছিল বলে সন্ত্রাস করতে পারে, বিজেপিতে চলে এসেছে, আর থেকে হরিনাম করবে। এইটা তো কোনো ব্যাখ্যা হতে পারে না। লোকনাথবাবু একটা কথা খুব সঠিক বললেন এর আগের বার যখন উনি বলছিলেন যে আগে মানুষের জীবন, আগে ন্যায় বিচার, আগে আইনের শাসন, নাকি আগে রাজনৈতিক স্বার্থ। ঠিক আমি সেই জায়গা থেকেই বলছি, যদি আগে ন্যায় বিচার হয়ে থাকে, যদি আগে গণতন্ত্র হয়ে থাকে, তাহলে যে লোকটা সল্টকে গণতন্ত্রকে খুন করলো, যে লোকটা সল্টকে গণতন্ত্রের মাথায় ডান্ডার আঘাত করলো, তাকে আপনি কোন রাজনীতির স্বার্থে নিজের দলে নিলেন? সেখানে কেন রাজনীতিকে প্রাধান্য দিলেন গণতান্ত্রিক অধিকারের থেকে বেশি? এবং আমি বলছি, এই কথাটা আমি যেটা আগেও বলেছিলাম, আমি জানি না লোকনাথবাবু শুনেছেন কিনা, তখন উনি আলোচনায় যোগ দেননি, যে কোনো একটা দলের তার কর্মীদেরকে বাঁচানোর জন্য উদ্যোগ থাকবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যে কথাটা বলেন এটাও সত্যি, বিজেপির কর্মীরা যখন তৃণমূলের কাছে মার খাচ্ছিল, সেই সময় এরকম উদ্যোগ নেননি। এখন তো বিজেপি আর তৃণমূলের কাছে মার খাচ্ছে না, এখন তো বিজেপির কাছে মার খাচ্ছে। এখন জয়প্রকাশ মজুমদারকে শান্তনু ঠাকুরের হাত থেকে বাঁচানোর লোক চাই, আর শান্তনু ঠাকুরকে জয়প্রকাশ মজুমদার মার্জনা করবেন। সুকান্ত মজুমদারকে শান্তনু ঠাকুরের হাত থেকে বাঁচানোর লোক চাই, আর শান্তনু ঠাকুরকে সুকান্ত মজুমদারের হাত থেকে বাঁচানোর লোক চাই। তার জন্য উকিল নিয়োগ করুন। এখন আর তৃণমূলের জন্য উকিল নিয়োগ করে কি করবেন? এখন বৈশ্বনাথ বাবুর কাছে আসবো। বৈশ্বনাথ বাবু, কোথাও গিয়ে কিন্তু যতই আলোচনা হোক, কাঠগড়ায় সেই শাসক দলের সন্ত্রাস, সেই বিষয়টাকে তো এড়িয়ে যাওয়া যায় না। দেখুন, বিরোধীরা নির্বাচনে হেরে গিয়ে তারা পরাজিত হয়ে যাওয়ার পর এটা একটা তৈরি করছেন, এটা একটা আফটার থট। শান্তিপূর্ণ ভোট হয়েছে বিধানসভা নির্বাচনে, আপনারাই দেখিয়েছেন। 8 দফার নির্বাচন হয়েছে, 2 লক্ষ আধা সামরিক বাহিনী এসেছিল, প্রধানমন্ত্রী বিভিন্ন এত মন্ত্রীরা আসার পরেও, মুখ্যমন্ত্রী বিভিন্ন বিজেপি শাসিত আসার পরে এখানে মানুষ হিউজ ম্যান্ডেট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করেছেন। এখানে পৌরসভা নির্বাচন হয়েছে, কলকাতা পৌরসভা, তাতেও দেখা গেছে যে বিজেপির শক্তি কমে গেছে, পার্সেন্টেজ অফ ভোট কমে গেছে। এবং বিরোধীরা এই যে পরাজিত হয়ে গেছেন, তার তো একটা কারণ ওনাদের বলতে হবে, যে তাদের ফেস সেভিং করার জন্য, তাই জন্য ওনারা একটা পোস্ট আপনি বলছেন যে হিউজ ম্যান্ডেট নিয়ে বিধানসভা ইলেকশনের পর ইনভেস্টিগেশন এসেছে রাজ্যের ক্ষমতায়, তাতে কি কিছু বেরিয়েছে এখনো পর্যন্ত? এত বড় হিউজ ম্যান্ডেট নেওয়ার পরেও কেন কলকাতা পুরো ভোট হিংসা বা সন্ত্রাস বা রিগিং এই জাতীয় অভিযোগগুলো উঠছে বলুন তো? সত্যিই তো কোনো জায়গা নেই, এত হিউজ ম্যান্ডেট নিয়ে তৃণমূল কংগ্রেস এসেছে বারবার। অভিযোগ তো কেউ না কেউ তুলতেই পারে, কিন্তু অভিযোগের সারবত্তা আছে কিনা, ভিত্তি আছে কিনা, বেসলেস অ্যালিগেশন তুললে তো মানুষ তো দেখেছে। কলকাতা পৌরসভা নির্বাচনে মানুষ দেখেছে, রাজ্যের বিধানসভা নির্বাচনে মানুষ দেখেছে, সারা ভারতবর্ষের মানুষ বাংলার বিধানসভা নির্বাচন দেখেছে, এখানে কলকাতা পৌরসভা নির্বাচন দেখেছে। তারপরে যদি এটাকে জিইয়ে রাখার জন্য উনি একটা করে লয়ার নিয়োগ করে দিয়েছেন। আচ্ছা, লোকনাথ বাবুর কাছে আসি। আজকে বিষয়টি উনি ওই একই ভুলটা বারবার করছেন। মানুষের ম্যান্ডেট, ইলেকশন জিতেছি বলে মানুষকে খুন করতে পারি, আমি ইলেকশন জিতেছি বলে বুলডোজার দিয়ে মানুষের বাড়ি ভাঙতে পারি, আমি ইলেকশন জিতেছি বলে গণতন্ত্র যার মাধ্যম দিয়ে আমি জিতে এসেছি সেই গণতন্ত্রকে আমি আজকে বিপন্ন করব। আজকে এটা যুক্তি হতে পারে না, অযৌক্তিক কথাবার্তা। আমি ইলেকশন জিতেছি বলে আমাকে ইলেকশন জিতেছি বলে আমাকে আজকে আরো মানুষের কাছে অমায়িক হতে হবে, মানুষের কাছে
পৌঁছতে হবে। আজকে তারা বারবার বলে এসেছিলেন, রাজ্য সরকার আদালতে বলেছিলেন যে এখানে এরকম কোনো নির্বাচনোত্তর হিংসা হয়নি। আদালতের সামনে মানবাধিকার কমিশনের রিপোর্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট বডি রিপোর্ট, যেখানে আরো কয়েকজন আধিকারিক ছিলেন, তারা মিলে একটা রিপোর্ট দিয়ে বলেছেন পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন বিরাজমান। এরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে যখন আদালতের সামনে এই বিষয়গুলো যখন আদালতের সামনে এই বিষয়গুলো নিজেগুলো তুলেছেন আদালতের সামনে, ওনারা বলেছিলেন আদালত এক একটাকে ধরে ধরে এইগুলোকে নস্যাৎ করেছেন। আদালত বলেছেন যে এরকম কোনো যুক্তি করা হয় না, প্রাইমা ফেসি আদালত বলেছে। অন্যদিকে বৈশাখার বাবু বলছেন যে এখানে আইনের শাসন আছে এবং শতরূপ এটাও বলা হচ্ছে যে বেসলেস অ্যালিগেশন আনা হয়েছে বিভিন্ন নির্বাচনের সময়। আপনি কি বলবেন? বৈশানদ চ্যাটার্জি যে কথাটা বলছেন, বৈশানদার কথা আমি শুনে অবাক নই, কারণ এটা বৈশানদার ভাষা না, এটা শাসকের ভাষা, তৃণমূলের ভাষা। এই ভাষা আমরা আগেও শুনেছি, প্রথম শুনছি না। আমি একটা কথা আপনাদেরকে বলি, 2018 পঞ্চায়েতে ওরকমভাবে ভোট হওয়ার পরে সেদিন সন্ধ্যেবেলা তৃণমূলের নেতারা, বৈশাদার মতো বা অন্যান্য তৃণমূলের যারা নেতা আছেন, তারা কি বলেছিলেন মিডিয়ার সামনে আপনারা চালান এখন দেখবেন, ঠিক এই কথাগুলো বলেছিলেন আজকে যেগুলো বলছেন। সেদিন কি বলেছিলেন যে হ্যাঁ সারাদিন আমরা খুব সন্ত্রাস করেছি। 2015 যে সল্টলেক ইলেকশন আজকে মিথ হয়ে গেছে মানে ভায়োলেন্সের নামে, 2015 সল্টলেকের ওই ইলেকশনের পরে বিকেলবেলায় এরা কী বলেছে আপনারা চালান, ঠিক এই কথাগুলোই বলেছিলেন। তারপরে কি হলো, 15 সেই সল্টলেকের 18 পঞ্চায়েত ভোটের ফলাফল ওনারা পেলেন হাতে নাতে 2019 লোকসভায়। যেই না পেলেন অমনি মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করে বলা শুরু করে, কে কাটমানি নিয়েছে ফেরত দাও, আর বলেছি গ্রামে তুই দাদাগিরি করবে না, দাদাগিরি করতে দেখলে আমি কিন্তু ছাড়বো না, হ্যান করবো ত্যান করবো। আমি আপনাদেরকে বলছি 18 জবাব যারা 19 পেয়ে সাধু হয়ে গেছিল। এখন দেখবেন তৃণমূল নেতারা আবার বলে যে না আমাদের পঞ্চায়েতে বাড়াবাড়ি হয়েছিল, ওটা করা উচিত হয়নি। সুব্রত মুখার্জি মারা যাওয়ার আগেও একটা ইন্টারভিউতে বললেন যে পঞ্চায়েতে কিছু এক্সেস হয়েছিল, উচিত হয়নি ওটা করা। অনুব্রত মণ্ডল এখন বলছেন, বনগাঁর কাউন্সিলর দাঁড়িয়ে থেকে বলছেন যে আমার কাছে ফোন আসলো পার্টি অফিস থেকে 9টার পরে আর ভোট হতে দিও না। আমি বলছি 2021 এই যে কর্পোরেশন ওনারা যা করলেন তার জবাব আজ না হোক কাল পাবে। আর যখন পাবে তখন দেখবেন এই মমতা ব্যানার্জি এসে বলবেন, এই বৈশা তুমি কেন এরকম করতে গেলে গো, 91 আর যেন এরকম না হয়, এই বাপ্পা আর তোমার যেন না দেখি, তখন দেখবেন এরা আবার সব ভালো লোক হয়ে যাবে। এদের এই এক স্ক্রিপ্ট, এদের এই এক ফাটা রেকর্ড আমরা আর কবার শুনবো? প্রত্যেকটা নির্বাচন আসে, নির্বাচনের ফল যায়, তারপর বিভিন্ন অভিজ্ঞতা আসে, অভিযোগ ওঠে, তারপরেও সেই একই রকম চিত্রনাট্যের শুধুমাত্র পরিবর্তন হয় না, শুধুমাত্র একই জিনিসের রিপিটিশন হতে থাকে। আমাদের সঙ্গে আলোচনায় বিজেপি মুখপাত্র সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমরা তার সঙ্গেও আলোচনায় আসবো। তবে এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতি নেওয়ার, বিরতির পর ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকবেন। বুধবার গোয়ালতোড়ের বারডাঙ্গা গ্রামে রাস্তা তৈরির জন্য মাটি কাটার সময় হদিশ মেলে অস্ত্র ভান্ডারের। তা নিয়ে তৈরি হয় চাঞ্চল্য। কার্তুজের প্যাকেটে মিলেছে অর্ডিন্যান্স ফ্যাক্টরির লোগো। .315 কার্তুজগুলি তৈরি হয় ভারতেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, এমনই জানা যাচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেন আইবি আধিকারিকরাও। সন্দেহে চাঞ্চল্যকর ঘটনা গোয়ালতোড়ের এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, আমার ভিডিও জার্নালিস্ট দেবাশিসকে বলবো দেখানোর জন্য। এই যে অংশ, ঠিক দড়ির ভেতরে যে অংশ রয়েছে যেখানে মাটি খোঁড়া রয়েছে, সেখান থেকেই আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার করা হয়েছে। এবং এটাই সবথেকে বড় প্রশ্ন যে এই আগ্নেয়াস্ত্র কার্তুজ কোথা থেকে এলো, কে রাখলেন। প্রাথমিকভাবে অন্তত উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কার্তুজ থেকে যেটা প্রাথমিক ধারণা করা যাচ্ছে যে বেশ কয়েক বছর, দীর্ঘ একটা সময় ধরে কিন্তু এই অংশে মাটির নিচে সেই আগ্নেয়াস্ত্র কার্তুজ কিন্তু রাখা ছিল। বিপুল পরিমাণ যে অস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে সেগুলিকে দাবিদারহীন হিসেবে ঘোষণা করেছে গোয়ালতোড় থানার পুলিশ। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্য পুলিশের আইবির আধিকারিকরা। কনক্লুশনে কিছু আসা তো এত সহজে সম্ভব না। আমরা ইনভেস্টিগেশন চলছে, আমাদের তরফ থেকে যেটুকু রয়েছে আমরাও সেটা দেখছি। পুলিশ সূত্র অনুযায়ী প্রায় 36টি বন্দুক ও 400 থেকে 450টি কার্তুজ উদ্ধার হয়েছে। এলাকাটি একসময় ছিল মাওবাদীদের দখলে, পরে শুরু হয় সিপিএম এর দাপট। গ্রামবাসীদের সন্দেহ সেই সময় এই অস্ত্রগুলি পুঁতে রাখা হয় মাটির নিচে। সিপিএম আর তো মাত্র এখানে এবার ছিল কি না জানিনি, এবার থাকতেই পারে, নাহলে এইসব অস্ত্রটা আসতে পারি কথা হচ্ছে এইটাই। আর আমাদের ভোটদার মানে সেরকম রাজনীতির মাধ্যমে উত্তেজনা কি করেছে কথা হচ্ছে, এই অস্ত্রগুলো জানতাম না আমরা। উদ্ধার হওয়া কার্তুজগুলি যে প্যাকেটে ছিল তাতে অর্ডিন্যান্স ফ্যাক্টরির লোগো পাওয়া গেছে। তবে উদ্ধার হওয়া কার্তুজ কি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতেই তৈরি, নাকি পুলিশকে বিভ্রান্ত করতে ওই প্যাকেট ব্যবহার?
সিপিএম এর অভিযোগ মাওবাদীদের দিকে, যদিও শাসক দলের অভিযোগের তীর সিপিএম এর দিকে। নেতৃত্ব সুশান্ত ঘোষ, তার নেতৃত্ব সনাতন মাঝি, তার নেতৃত্ব অভিরাম মাহাতো, তারা সেই রকম বুলডোজার চালিয়েছিল। কিন্তু মানুষ যখন পরিবর্তন আনলো, পরিবর্তন করলো 11 সালে, সেই সব অস্ত্র, গোলা বারুদ তারা বিভিন্ন জায়গায় পুঁতে দিয়েছে। এইখানটা সিপিএম এর ঘাঁটি ছিল, একটা নিরাপদ জায়গা ছিল। সেই সময় এখানে এত বন্দুক, এত গুলিকে এখানে পুঁতেছে। কয়েকদিন আগে দেখলেন গোয়ালতোড়ে বেরিয়েছে। তদন্ত শেষ হলেই প্রকৃত তথ্য হয়তো সামনে আসবে। গোয়ালতোড় থেকে ক্যামেরায় দেবাশিস রায়চৌধুরীর সঙ্গে ভাস্কর বসু এবং সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আমরা আমাদের আলোচনায় ফিরে এলাম বিরতির পর এবং ফিরে এসেই আমরা সজল বাবুর কাছে কথা বলবো, কিন্তু তার আগে এই মুহূর্তে আমরা নিয়ে নেব আজকের ব্রহ্মাস্ত্র। দেখে নেব আজকের ব্রহ্মাস্ত্র ঠিক কি। হারানো জমি ফিরে পেতে কৌশল বিজেপির। হারানো জমি ফিরে পেতেই কি কৌশল বিজেপির? অর্থাৎ এই যে 42টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে 42 জন আইনজীবী নিয়োগ করা, এটা কি কোথাও গিয়ে নতুন করে প্রাসঙ্গিকতা ফিরে পাওয়া, হারানো জমি ফিরে পাওয়ার চেষ্টা? আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির মুখপাত্র সজল ঘোষ। সজল বাবুর সঙ্গে কথা বলবো। সজল বাবু, এই নিয়েই কিন্তু আমরা আপনি আসার আগে পর্যন্ত একটা কোথাও গিয়ে হিন্ট নিয়ে আলোচনা করছিলাম যে রাস্তায় আর আলোচনা নয়, রাস্তায় নেমে আর রাজনীতি করা যাচ্ছে না, আইনের সাহায্য নিয়ে রাজনীতি করতে হচ্ছে। এটা যদি আপনাদের স্ট্যান্ড হয়, তাহলে রাজ্য বিজেপির এই মুহূর্তে যা সাংগঠনিক অবস্থা, সেই জায়গা থেকে এটা ছাড়া নতুন করে চমক দেওয়ার কি আর কিছু ছিল না বলেই এই চমক? দেখুন, এটাকে আপনারা চমক ধমক এসব বলে ব্যাপারটাকে অন্যভাবে দেখানোর চেষ্টা করবেন না। কারণ আজকে বিজেপি কর্মীদের কাছে রাজনীতি করতে গিয়ে প্রধান অন্তরায় যেটা হচ্ছে সেটা হচ্ছে পুলিশ এবং তৃণমূলী হারমাত, যারা বিজেপি কর্মীদেরকে রাস্তায় নামলেই তারা ঘিরে ধরছে, তাদের উপর আক্রমণ চালাচ্ছে, বিভিন্নভাবে আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, যখন কোর্ট থানা মামলা নেয় না, যখন অকারণে রাতের অন্ধকারে থানার অফিসাররা এসে বিজেপি করার অপরাধের ছেলেদেরকে টেনে টেনে থানায় নিয়ে যায়, তখন সেই ছেলেদের বাঁচানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে আইনের হাত থেকে এবং আইনের মাধ্যম দিয়ে, দুটোই। হ্যাঁ, সেই বাঁচানোর রাস্তা নিতেই এই ধরনের একটা ব্যবস্থা। তো এতে বিজেপি রাস্তায় না নামার কোনো কারণ নেই, এটা নতুনত্বের চমকের কোনো কারণ নেই। তৃণমূল এবং পুলিশের যে যৌথ আঁতাত এবং যৌথ সন্ত্রাস, তার থেকে বাঁচবার জন্য এটাই একমাত্র রাস্তা বলে এই মুহূর্তে আমাদের বিশ্বাস। তাই সেই পথেই হাঁটার চেষ্টা করছি। তৃণমূলের তরফ থেকে বৈশানার বাবু রয়েছেন। বৈশানার বাবু, যে কথা বললেন যে বিজেপি করার অপরাধে, সজল বাবু যেটা বলছিলেন যে বিজেপির ছেলেদের তুলে নিয়ে যাওয়া হয়, জোর করে গ্রেফতার করা হয়, ভুয়ো মামলার বিষয়টা বারবার উঠে আসছে, সে কথাটাই বললেন সজল বাবু। এবং তিনি নিজে হয়তো নিজেকে আইডেন্টিফাই করছেন কোথাও গিয়ে, কারণ আমরা জানি তার সঙ্গেও সেরকমই ঘটেছিল বলে তিনি সেই অভিযোগটা করেছেন। কি বলবেন? এইটা ছাড়া কি সত্যিই কোনো উপায় ছিল আইনজীবী নিয়োগ করা ছাড়া? না, আসলে সজলবাবু এটা বলা ছাড়া ওর কোনো উপায়ও নেই। তাই উনি বলছেন যে কোর্ট মামলা নেয় না। কোর্টে তো মামলা দায়ের হয় না, মামলা প্রথমে থানায় দিতে হয়, থানার পরে ডিসি আছে, ডিসির পরে সিপি আছে, কলকাতা পুলিশের কোর্টে মামলা নেয় না বলিনি বৈশানার দা, আমি আপনাকে বলি, আমি বলেছি থানা মামলা নেয় না, কমপ্লেন পাঠানো যায়। আপনি তাহলে আরেকবার, না আপনি কোর্ট বলেছেন, রিপিট হয়ে যাক, তাহলে আপনি কি বলেছেন এটা আবার রিপিটেশন করুন, দেখুন আপনার কথাটা কি বিষয় থেকে সরে গিয়ে আমি এতটা কথা কান থেকে তাহলে ভুল বলেছি, চলো যেটা বলছি আপনাকে, আমি ভুল বলেছি, তাহলে বলেছেন, হ্যাঁ আপনি বলেছেন, হ্যাঁ বলতে, না আমি বলে আলোচনায় যেটা বেরিয়েছে। আর প্রথম কথা হলো যে মামলার প্রাইমা ফেসি যদি না থাকে, মানে প্রাথমিকভাবে যদি মামলাটা কিছু না থাকে, ভিত্তি না থাকে, তাহলে কমপ্লেন করলেই পুলিশ এফআইআর স্টার্ট করবে, এরকমও কিন্তু বিষয় নয়। বিষয়টা তাকে তার তদন্তের আওতায় আসতে হবে, কগনিজেবল অফেন্স হতে হবে। যদি কগনিজেবল অফেন্স হয় তাহলেই কেবলমাত্র সেটাকে এফআইআর কগনিজেবল সেকশনে হবে। লোকনাথ বাবু কগনিজেবল অফেন্স হলে তবেই একমাত্র সেটাকে তার আওতায় আনা যায়। না না, বিষয়টিকে একজন আইনজীবী হয়ে আইনজীবী নিয়োগের বিরুদ্ধে যিনি কথা বলেন, আসবো সজল বাবু আপনার কাছে, লোকনাথ বাবু রিঅ্যাকশনটা একবার নিয়ে নিয়ে আপনার কাছে আসছি। সজল বাবু বলছিলেন যে মিথ্যে মামলা দায়ের করার বিষয়, মিথ্যে মামলা উনি
আরে বারবার এত ভুল বুঝলে তো কানের অসুবিধা হচ্ছে আপনার। বা উনি বলে সজল বাবু বলেছিলেন মিথ্যে মামলা দায়েরের বিষয়। মিথ্যে মামলা দায়েরের বিষয় যখন একজন কর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হচ্ছে তখন তার কাছে আদালত এবং আইনজীবী তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। আজকে রাস্তার ওপর মানুষ নামতে পারছে না কারণ তাদের ওপর মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। আজকে আমরা দেখলাম অন ক্যামেরা একজন তৃণমূলের জেলা সভাপতি বলেছিলেন এই একে গাঁজার কেস দিয়ে দে, এই একে গাঁজার কেস দিয়ে দে। আমরা তো বুঝতে পারছি পশ্চিমবঙ্গে এত লোকের বিরুদ্ধে এত নারকোটিক্স এবং গাঁজার কেস, পশ্চিমবঙ্গ খুঁজে বার করলে এত নারকোটিক্স আর গাঁজা পাওয়া যাবে না। এরকম হারে মিথ্যে কেস একের পর এক কর্মী এবং রাজনৈতিক বিরোধীদের উপর দেওয়া হচ্ছে। আর আরেকটা আপনারা যেটা তুলেছেন যে এই ওয়ার্ড ভিত্তিক লয়ার, এই বিষয়টা আইনজীবী যেটা এটা এনকাউন্টারে মেরে দে, কালকে যে স্বপন মজুমদার বললেন, আজকে যে আবার আপনার না বারবার বিষয় থেকে সরে যাওয়ার এই অভ্যাসটা বন্ধ করুন। আজকে যে 42 খানা আইনজীবীর কথা বলেছেন এটা একমাত্র একটি জেলা সভাপতির নিজস্ব একটি তার ইচ্ছে থেকে তার একটা সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে। এটা প্রাদেশিক স্তরের বিষয় নয়, কিন্তু প্রাদেশিক স্তরেও আইনজীবীরা নিশ্চয়ই কর্মীদের পাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দাঁড়াচ্ছে এবং দাঁড়ানোর পুরো প্রচেষ্টা করছে। কারণ বারবার বলছি তৃতীয় স্তম্ভ ছাড়া পশ্চিমবঙ্গে বাকি দুটি স্তম্ভ ভেঙে পড়েছে গণতন্ত্রে। আমি সজল বাবুর কাছে আসবো। সজল বাবু, তখন আপনি কিছু বলার চেষ্টা করছিলেন, সেই সঙ্গেও আরেকটা অ্যাডিশন দেওয়ার চেষ্টা করব। যখন পোস্টপোল ভায়োলেন্স রিপোর্টেড হয়েছিল সেই সময় কিন্তু যখন আদালত বলেছিলেন যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা অভিযোগকে আলাদা আলাদা অর্থাৎ ইন্ডিভিজুয়াল এফআইআর করে যেন দেখা হয়, কিন্তু আদতে দেখা গিয়েছিল এফআইআর তো দূরস্থ, কোনোভাবে অভিযোগগুলোকেই নেওয়া হতো না থানায়। এই বিষয়টা কিন্তু এনএইচআরসি যারা প্রতিনিধি দল এসেছিলেন তারাও খতিয়ে দেখেছেন এবং সেক্ষেত্রে তারা যখন রিপোর্ট দিয়েছিলেন এই বিষয়গুলোই কিন্তু উঠে এসেছিল। সজল বাবু, প্রথম কথা হচ্ছে বৈশাদা একজন পুরনো আইনজীবী, আইনটা তার পেশা। সাধারণভাবে উনি, আমি বিশ্বাস করি উনি বাকি তৃণমূলীদের মতন তোলা তুলে খান না, উনি এখনো পেশা থেকে খান। তাহলে আইনজীবী নিয়োগ নিয়ে প্রথমত একজন আইনজীবীর বিরোধিতা করাটা বোধহয় যুক্তিসম্মত নয়। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে একটা রাজনৈতিক দল তারা একটা পরীক্ষামূলকভাবে এই যে ধরুন অকারণে উনি ডিসাইড করে দেবেন কোনটা কগনিজেবল এটা কোনটা নন কগনিজেবল, কোনটার অপরাধের গুরুত্ব কতটা। হ্যাঁ, এটা তৃণমূলের কাছে অনেক সময় রেপও ছোট ঘটনা হয়, অনেক সময় মার্ডারও, মানে ওই কলেজের প্রিন্সিপালের ওপর হামলাটাও বলা হয় বাচ্চা ছেলেদের ঘটানো কাজ। তো এনারা ডিসাইড করবেন কোনটা বড় ঘটনা, কোনটা ছোট ছেলেদের, কোনটা দুষ্টু ছেলেদের কাজ, আর সেই মতন পুলিশ চলবে। আর তাদের হাত থেকে বাঁচার জন্য যদি আমরা কখনো আইনের আশ্রয় নিতে যাই, আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গিয়েছি আলোচনার। এই জায়গা থেকে একবার শতরূপের কাছে আসবো। শতরূপ, আপনার কাছে রিঅ্যাকশন বলছি, আমি যেটা বলছিলাম এর আগেও যে কোনো দল তার কর্মীদেরকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা নিতেই পারেন, কিন্তু প্রথম কথা আপনি যেটা সজল ঘোষ সম্পর্কে বললেন না যে উনি এটা রিলেট করতে পারবেন কেন ওনাকে পুলিশ টেনে নিয়ে গেছিল, তা উনি আর একটা কারণেও রিলেট করতে পারবেন যে উনি কদিন আগে অবধি তৃণমূলে থেকে এই কাজগুলো তৃণমূলের করতেন। তাই বিজেপিকে এই কাজ করতে হবে, বিজেপিকে তাদের কর্মীদেরকে বাঁচাতে হবে। কিন্তু আমার মনে হয় বিজেপিকে তার কর্মীদেরকে বাঁচাতে গেলে বিজেপি কর্মীদেরকে আগে সেই সমস্ত নেতাদের হাত থেকে মুক্ত হওয়া দরকার যাদের মুখের সামনে দুটো লেরু বিস্কুট ফেললে আজকে কংগ্রেস, তারপরে বিজেপি, তারপর তৃণমূল, কি কখনো তৃণমূল তারপর বিজেপিতে চলে যায়। এই ধরনের নেতারাই বিজেপি কর্মীদেরকে মাথায় তুলে তারপর তাদেরকে ছেড়ে রেখে নিজেদের ক্যারিয়ারটা গুছিয়ে নেয়। এই সমস্ত লেরু বিস্কুট দেখে অন্য দলে পালিয়ে যাওয়া নেতাদের থেকে বিজেপিকে মুক্ত করতে পারলেই দেখবেন অনেক বিজেপি কর্মী বেঁচে যাবে। অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককেই। আমাদের আজকের যারা প্যানেলিস্ট রয়েছেন তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম তার থেকে অনেকগুলো প্রশ্নও যেমন উঠলো, কোথাও গিয়ে কিছু হয়তো দিশাও পাওয়া গেল। কিন্তু আগামী দিনে ভোট সন্ত্রাস মুক্ত হোক আমাদের রাজ্য, এটাই আমাদের তরফ থেকে একমাত্র প্রার্থনা। আর এই জায়গা থেকেই আমাদের আলোচনা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। তবে কোথাও যাবেন না, ফিরে আসছে একটা বিরতির পর ব্রেকিং নিউজ সেগমেন্ট নিয়ে, সঙ্গে থাকবেন। আমরা এই মুহূর্তে চোখ রাখবো আমাদের ব্রেকিং নিউজ সেগমেন্টে। প্রথমেই যে খবরে নজর রাখবো, গোয়ালতোড়ে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করলো গোয়ালতোড় থানার পুলিশ। কিভাবে গ্রামের মধ্যে অস্ত্র এলো তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে গোয়ালতোড় থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, পুলিশের তরফ থেকে কি তথ্য রয়েছে? একেবারে বিশাখা, দেখো ইতিমধ্যে গোয়ালতোড় থানায় কিন্তু স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। যে আর্মস এবং কার্তুজ রিকভার করা গিয়েছে সেই আর্মস রিকভারির প্রেক্ষিতে
এবং তার পাশাপাশি অন্যান্য ইনভেস্টিগেশন এজেন্সিগুলো তারাও কিন্তু এই অস্ত্র ভাণ্ডারের যে তদন্ত সেই তদন্তের কাজ এগিয়ে নিয়ে চলেছে। তার পাশাপাশি আরও একটা বিষয় বলে রাখতে চাইব বিশাখা, যে প্রাথমিকভাবে দুটি সম্ভাবনা তত্ত্ব সামনে আসছিল, যে এক, এই অস্ত্র ভাণ্ডারের পিছনে মাওবাদী যোগ রয়েছে, এবং অন্যদিকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা অভিযোগ করা হচ্ছিল যে সিপিআইএম তাদের নেতৃত্ব বাম জামানাতে এই অস্ত্র সন্ত্রাসের জন্য জমিয়ে অর্থাৎ রেখেছিলেন। গোটা বিষয়টাই খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু সরাসরি গোয়ালতোড় থেকে। এই পরবর্তী যে ব্রেকিং নিউজ আমাদের সামনে উঠে আসছে, কেন্দ্র রাজ্য ট্যাবলো বিতর্কের মাঝে নেতাজির জন্মদিন পালন। 1263টি মণ্ডলে নেতাজি জন্মজয়ন্তী পালনের নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফ থেকে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, কি তথ্য রয়েছে বিজেপির তরফ থেকে? বিশাখা, তুমি যেমনটা বললে যে নেতাজির যে ট্যাবলো, সেই ট্যাবলো বিতর্কের মধ্যে কিন্তু নেতাজি জয়ন্তী 23শে জানুয়ারি নেতাজি জয়ন্তী পালনে বিশেষ উদ্যোগ নিল রাজ্য বিজেপি। তুমি দেখতে পাচ্ছ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি রাজ্য বিজেপি দপ্তর, সেখানে কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে। এরকমই তেরঙা ফিতে দিয়ে তারা কিন্তু গোটা রাজ্য দপ্তর সাজাচ্ছেন, এবং তার পাশাপাশি তোমায় আরও জানিয়ে রাখি 1263টি বিজেপির যে মণ্ডল রয়েছে সেই মণ্ডলে যাতে নেতাজি জয়ন্তী বড় করে পালন করা হয়, অরাজনৈতিকভাবে এলাকার বিশিষ্ট জনেদের নিয়ে যাতে নেতাজি জয়ন্তী পালন করা হয়, তার জন্য কিন্তু রাজ্য বিজেপির তরফে বিভিন্ন মণ্ডলে নির্দেশ পাঠানো হয়েছে। তুমি অর্থাৎ 26শে জানুয়ারির যে ট্যাবলো বিতর্ক, সেই সময় দাঁড়িয়ে যখন কেন্দ্রীয় নেতৃত্ব বা কেন্দ্রীয় মন্ত্রীরা বলছে এই নিয়ে রাজনীতি চাইছেন না তারা, ঠিক সেই সময় দাঁড়িয়ে যাতে পশ্চিমবঙ্গে নেতাজি আবেগের জন্য কোনোরকমভাবে রাজ্য বিজেপি তারা বিপাকে না পড়ে, তার জন্য কিন্তু তারা এবার নেতাজি জয়ন্তীতে বিশেষ জোর দিচ্ছেন। ধন্যবাদ শিবাশিস। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। এর পাশাপাশি আমরা বীরভূমের দিকে নজর রাখবো। রামপুরহাট পুরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম নেই দল বদলুদের। নির্দল প্রার্থী হয়ে লড়াইয়ের হুঁশিয়ারি বিজেপি থেকে তৃণমূলে যাওয়া ভগীরথ দাসের। তৃণমূলকে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করলেন রামপুরহাটের 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ভগীরথ দাস। এর মধ্যে আমরা আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। কাকসায় টিএমসি অর্থাৎ তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত 10 থেকে 15 জন। কাকসা, দুর্গাপুরের কাকসায় সেখানে গোষ্ঠী সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। অভিযোগ উঠে এসেছে গোষ্ঠী সংঘর্ষে তৃণমূলের সংঘর্ষে আহত হয়েছেন 10 থেকে 15 জন। আমরা কথা বলবো এই নিয়ে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রমেন মজুমদার। রমেন, কি তথ্য উঠে আসছে, কখন ঘটেছে এই ঘটনা, এখনো পর্যন্ত কি বলা হচ্ছে? দেখো বিশাখা, তোমাকে জানিয়ে রাখি আহতর সংখ্যাটা কিন্তু 30 ছাড়িয়ে গেছে, এবং এই আহতদের মধ্যে মহিলারাও আছে। এবং যেটা জানা যাচ্ছে যে দুর্গাপুরের কাঁকসা থানার আমলাজোড়া পঞ্চায়েতের আনন্দপুর গ্রাম, এবং সেখানে আনন্দপুর গ্রামের একটি বাঁধ সংস্কারকে কেন্দ্র করে তৃণমূলের প্রাক্তন প্রধান আইনুল হক এবং তার অপর গোষ্ঠীর সঙ্গে একটা সংঘর্ষ বাঁধে। যেটা জানা যাচ্ছে যে আজকে পাম্প লাগিয়ে সে বাঁধের জল মারা যখন হচ্ছিল তখন আমলাজোড়া গ্রামের বড় কথা যেটা 10-15 জন আহত বলে খবর আসছিল, সেটা এখন 30-এর ঊর্ধ্বে পৌঁছে গিয়েছে এই সংখ্যাটা। সেখানে মহিলারাও তার মধ্যে আক্রান্তের মধ্যে রয়েছেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রমেন মজুমদার। পাশাপাশি আমরা যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, জলপাইগুড়ি শহরের 9 নম্বর ওয়ার্ডের 20 বছরের বাম কাউন্সিলর প্রমোদ মণ্ডল তৃণমূলে যোগদান করায় জেলা তৃণমূল কার্যালয়ে স্থানীয় তৃণমূল কর্মীদের ব্যাপক বিক্ষোভ। চোখ রাখবো হাওড়ার একটি চাঞ্চল্যকর খবরে। বিবাহ বহির্ভূত সম্পর্কে খুন, প্রেমিককে ঠেলে ফেলে দিল প্রেমিকা। প্রেমিকের স্ত্রী অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার বার ডান্সার প্রেমিকা। প্রেমিককে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। প্রেমিকের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রেমিকাকে। এর মধ্যেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, এবার হেলথ মিনিস্টার অর্থাৎ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে একটি টুইট করা হলো। কোভিড সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। কোভিড সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। 5ম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। 5ম স্থানে রয়েছে সংক্রমণের নিরিখে পশ্চিমবঙ্গ। টুইট করে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে কোভিড সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, 5ম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।
খবরের দিকে নজর রাখবো। ভ্যাকসিন না পেয়ে ঝাড়গ্রামের সারদাপীঠ মোড়ে ছাত্রীদের 5 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হলো ছাত্রীদের তরফ থেকে। ঝাড়গ্রাম শহরের সারদাপীঠ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের ভ্যাকসিন দেওয়া হবে বলে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়। সেই কারণে ভ্যাকসিন নেওয়ার জন্য বৃহস্পতিবার সকাল 10টা থেকে ছাত্রীরা বিদ্যালয়ে উপস্থিত হয়, কিন্তু তাদের দেওয়া হয়নি। তার জেরেই বিক্ষোভ ছাত্রীদের। এর মধ্যেই আমরা যে ছবি দেখব, মৌসুমের দ্বিতীয় তুষারপাত দার্জিলিংয়ে। ঘুম, টাইগার হিল, জোরবাংলো এলাকায় তুষারপাত। এখন এ পর্যন্তই, এখানেই শেষ করছি অনির্বাণের অগ্নিবাণের আজকের বিশেষ পর্ব। এরপর দেখুন সোজাসুজি স্বর্ণালীর সঙ্গে রাখুন রিপাবলিক বাংলা।